আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আইপিআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত অনুষ্ঠান এই সময়ে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা হচ্ছে শিল্প খাত, কিন্তু আমরা প্রায়শ দেখি যে বেতন ভাতা এবং নানাবিধ কারণে এই শিল্প অঞ্চলে শ্রমিক আন্দোলন, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। শিল্প অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিক মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, সর্বোপরি বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ নিশ্চিত করবার জন্য একটা কঠিন, জটিল এবং চ্যালেঞ্জিং জব পালন করছে আমাদের পুলিশের একটি স্পেশালাইজড ইউনিট, শিল্প পুলিশ বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন এই শিল্প পুলিশের প্রধান, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব গাজী জসিমউদ্দিন। গাজী জসিমউদ্দিন, আপনাকে এনটিভিতে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক যারা আজকে আমাদেরকে দেখছেন, তাদেরকেও এখান থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আমরা আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কতগুলো ইউনিট আছে সারা দেশে এবং কোথায় কোথায় এই ইউনিটগুলো আছে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। এটা আসলে দর্শকদেরও জানা দরকার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মূলত 2010 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমত ঢাকা, আশুলিয়া, গাজীপুর এখানে দুটো ইউনিট স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। আর পরবর্তীতে আরও বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ এবং মোট 10টি ইউনিট এখন সারা দেশে কাজ করছে, যদিও দেশের সমগ্র এলাকা কিন্তু এই 10টি ইউনিট কভার করতে পারছে না। হয়তো ভবিষ্যতে আরও যেখানে প্রয়োজন হবে সেগুলো হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি যে ঈদ আসলেই, ঈদ যখনই আসে তখনই আমরা দেখি যে শ্রমিকদের একটা আন্দোলন, বিশেষ করে বেতন ভাতা বোনাস নিয়ে যে আন্দোলনটা হয়, কিন্তু এই আন্দোলনের শেষে যে আমরা দেখি যে তারা কি করে, তারা এই যে মহাসড়কগুলো তারা ব্লক করে দেয়, যেরকম ঢাকা চিটাগং, ঢাকা সিলেট, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, এই মহাসড়কগুলোতে তারা অবস্থান গ্রহণ করে। গত বছর আমরা দেখেছি তাদের অবস্থানের জন্য আমাদের পুরা দেশটা অচল হয়ে গিয়েছিল। এতে আমাদের সাধারণ মানুষের মানে অবর্ণনীয় দুর্ভোগ হয়। তো এবার কেমন দেখছেন, ঈদ এসে গেছে সামনে? ধন্যবাদ আপনাকে, আপনি ঠিকই বলেছেন। আসলে প্রতিটা ঈদেই দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা কিছু তৈরি হয়। দেখুন, বাংলাদেশে টোটাল ফ্যাক্টরির সংখ্যা হচ্ছে 46,000-এরও বেশি, যার মধ্যে মাত্র 4,000 প্লাস হচ্ছে রেডিমেড গার্মেন্টস। কিন্তু টোটাল ফ্যাক্টরির মধ্যে মাত্র একটা অংশ, অর্থাৎ 1/10 রেডিমেড গার্মেন্টস হলেও এই রেডিমেড গার্মেন্টসের কিন্তু আমাদের যে জিডিপিতে বা আমাদের ইকোনমিতে বিশাল অবদান। তো সেখানে শ্রমিক সংখ্যাও ব্যাপক, 45 লাখেরও বেশি শ্রমিক কিন্তু এখানে কাজ করছে। তো আপনি একটু যদি দেখেন যে 4,000 ফ্যাক্টরি আরএমজি সেক্টরে আছে, নিট সেক্টরে কিছু আছে, সব কিছু মিলিয়ে আইপি আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মূলত 11,000-এর মতো ফ্যাক্টরি তার জুরিসডিকশনের মধ্যে আছে। তো এর যদি 1%ও এরকম হয় যে বেতন ভাতা কোনো কারণে দিতে পারেনি বা কোনো কিছু, তাহলেই কিন্তু অনেক সংখ্যা। আপনার 10টা ফ্যাক্টরিও যদি এরকম হয় যে বেতন বোনাস দিতে পারেনি, তাহলে ঝামেলা হয়ে যায়। তবে সবচেয়ে বড় কথা হলো যে আমরা সবসময় এই চেষ্টা করে যাচ্ছি শ্রমিকদের সাথে কথা বলে, শ্রমিক নেতাদের সাথে কথা বলে, যাতে করে ওনাদের যে দাবি, ওনাদের দাবি তো মালিকের সাথে, আসলে ওনারা যাতে রাস্তায় চলে না আসেন। রাস্তা যদি অবরোধ করেন তাহলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা এক পর্যায়ে ওনাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করি। বাধ্য না হলে আমরা আসলে শ্রমিকদেরকে ফোর্স অ্যাপ্লাই করে ওখান থেকে সরাতে চাই না। তো এটা এবারও আপনার এখানে আসতে পেরে আমি আপনার মাধ্যমে আমাদের শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানাবো
যে ঈদের সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো অবস্থা যেন তারা তৈরি না করেন। ওনাদের পাশে আমরা আছি, ওনাদের ন্যায্য দাবির সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে এবং ওনারা যাতে ন্যায্য দাবি বুঝে পান সেজন্য আমরা সবসময় চেষ্টা করে যাব। আমরা যখন দেখি, যখন আন্দোলনগুলো হয়, তখন আমরা কিছু বহিরাগতদের দেখি এবং এই বহিরাগতরা আসলে কোনো শ্রমিক না, এরা কারোর পক্ষ হয়ে কাজ করে এবং তারা অর্থের বিনিময়ে শ্রমিকদের, সাধারণ শ্রমিকদের প্রলোভন দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে তারা আন্দোলনকে উস্কিয়ে দেয় এবং তাদের যে আলটিমেট এম আমরা দেখি যে তাদের এম হলো সড়ক অবরোধ করা, জনদুর্ভোগ সৃষ্টি করা এবং ফ্যাক্টরির ভিতরে যে সেখানে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা। তো এই যে বহিরাগত, এদেরকে শনাক্ত করা কিংবা এদেরকে অ্যাপ্রিহেন্ড করার জন্য আপনাদের কোনো গোয়েন্দা বাহিনী আছে কিনা? জি, ঠিক বলেছেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে কয়টা শাখা কাজ করে আসলে তার মধ্যে গোয়েন্দা বিভাগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একজন ডিআইজির নেতৃত্বে আমাদের ইন্টেলিজেন্স শাখা রয়েছে এবং এই ইন্টেলিজেন্স শাখার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার থেকে ইন্টেলিজেন্স শাখার লোকজন প্রতিটি এলাকায়, প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কাজ করছে। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট যেগুলো আছে তাদের নিজস্ব আবার গোয়েন্দা শাখা আছে, যার ফলে আমরা কিন্তু আগাম তথ্য পেয়ে যাই। অধিকাংশ ক্ষেত্রেই আমরা আগাম তথ্য পাই যে কোন ফ্যাক্টরিতে কি ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এবং ওই মালিক পক্ষ বলার আগেই বা তারা আমাদেরকে জানানোর আগেই কিন্তু অনেক সময় আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওখানে আমাদের ফোর্স ডিপ্লয় করে ফেলি এবং এর ফলেই যে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর এগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে আমরা নিষ্কৃতি পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক সময় হয় যে অনেক তথ্য হয়তো যথাসময় আসে না, বাট সেটার সংখ্যা খুব কম। আর আরেকটি যেটা বলেছেন বহিরাগতদের বিষয়, হ্যাঁ, এটা সব সময় সব আন্দোলনে এগুলো ছিল, থাকে, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু এগুলো আমরা আমাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে সেই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারসেপ্ট করতে পারার ফলেই কিন্তু তেমন ক্ষতি তারা সাধন করতে সক্ষম। আগেও হয়নি, খুব চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও হবে না। এবারের ঈদেও এরকম টুকটাক যে একেবারে নেই তা কিন্তু নয়, আছে, আমাদের কাছে তথ্য আছে, আমাদের নজরদারিতে তারা আছেন। তারা অনেকে দূর থেকে, ফ্যাসিবাদ আমলের কিছু শ্রমিক নেতা আছেন, তারা দূর থেকে উস্কানি তৈরি করার চেষ্টা করছেন, অনলাইনে চেষ্টা করছেন, বাট আমাদের নজরদারিতে তারা আছেন এবং ইনশাল্লাহ এবারেও তেমন কিছু করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অনেক গন্ডগোল দেখেছি, এবার কি ইনশাল্লাহ কম মনে হচ্ছে? গত বছরে আমি তো গেল বছরের মে মাসে মূলত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব নেই। আমি এরপরে যে ঈদ পার করেছি সেখানে ব্যাপক হারে কিন্তু আমরা দেখেছি যে ব্যাপক হারে ঝামেলা হয়নি। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নেন তখন তো বুঝতে পারেন আপনি যে সারা দেশেরই অবস্থা কি ছিল। তখন একটা ব্যাপক ঝামেলা হয়েছিল। এর কারণ অনেক ফ্যাক্টরির মালিকরা তারা দেশের বাইরে চলে গিয়েছেন, ফ্যাক্টরি ফেলে চলে গিয়েছেন। ফ্যাক্টরির শ্রমিকদের বেতন ভাতা কে দিবে এটা কেউ বলতে পারছে না। এরকম একটা খুব খারাপ সিচুয়েশন আসলে তৈরি হয়েছিল। তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাঠে থেকেছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা পর্যন্ত মাঠে থেকে এটাকে সামাল দিয়েছে। আপনি বলছিলেন যে আমাদের শিল্পের বড় অংশ হলো গার্মেন্টস সেক্টর। তা আমরা গার্মেন্টস সেক্টরে একটা প্রবলেম দেখি, সেটা হলো জুট ব্যবসা নিয়ে। সেই জুট ব্যবসাতে আমরা দেখি যে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়, স্থানীয় মাসলম্যানরা থাকে, পলিটিশিয়ানরাও থাকে এবং এই জুট ব্যবসাকে কেন্দ্র করে আমরা খুন খারাপিও দেখি। তো এটাকে আপনারা কিভাবে ডিল করেন, জুট ব্যবসাটাকে? হ্যাঁ, সত্যি বলেছেন। আসলে জুট ব্যবসাকে কেন্দ্র করে নানা সংঘর্ষ, খুন খারাপি এটি কিন্তু নতুন নয়। এটি আমি যখন ছাত্র তখনও দেখেছি এগুলো নিয়ে হয়। এরপর রেডিমেড গার্মেন্টস প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় দেখে এসেছি। এগুলোর মধ্যে নানা স্বার্থান্বেষী গোষ্ঠী বা ইনফ্লুয়েন্সিয়াল গোষ্ঠী যারা থাকে তাদের আসলে পার্ট থাকে এবং মালিকরাও অসহায় অনেক সময়। তারা লোকালি ম্যানেজ করতে গিয়ে যারা ইনফ্লুয়েন্স খাটাতে পারে তাদেরকে ঠান্ডা রাখার জন্য আসলে তাদেরকে এই জুট ব্যবসাটা দিয়ে থাকে। তারাও উপযুক্ত দাম কিন্তু পায় না। তো এক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের সময় মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল যে এটা সমাধানের জন্য কোনো একটা প্রস্তাব করার জন্য। তো
তো আমরা ইন দ্য মিন টাইম একটা প্রস্তাবনা দিয়েছি, আমরা বিজিএমইএ কে দিয়েছি, বিকেএমইএ কেও দিয়েছি, আনুষ্ঠানিকভাবে তাদেরকে প্রস্তাবটা পাঠিয়েছি। এটা বাস্তবায়ন করার দায়িত্ব তাদেরকে নিতে হবে এবং আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এটা বাস্তবায়নের জন্য নেন। আমরা জাস্ট প্রস্তাবনা করেছি যে এই জুট ব্যবসাটা যদি সেন্ট্রালি কোথাও থেকে কন্ট্রোল করা যায়, যেখানে যারা এই ব্যবসাটা করবেন তারা টেন্ডারিং এর মাধ্যমে উপযুক্ত দাম দিয়ে যার উপযুক্ততা আছে সে নিবে, এখানে কোনো মাসেলম্যান অথবা কোনো শক্তি প্রদর্শনের বিষয় থাকবে না। এরকমটা যদি করা হয়, যেমন আপনি দেখেন যে সরকারি টেন্ডারগুলো এখন ইজিপির মাধ্যমে হচ্ছে, এখানেও তো এক সময় ছিল না অনেক ঝামেলা, সেরকমই আমরা প্রস্তাব করেছি। আপনার কাছে শুনবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গাজী জসিমউদ্দিনের কথা আপনারা শুনছিলেন। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, যে আপনারা কি শুধু আইন শৃঙ্খলায় রক্ষা করেন, নাকি এই যে শ্রমিক এবং মালিকদের ভিতরে মধ্যস্থতা করার মিডিয়েটর হিসেবে কোনো কাজ করেন আপনারা? আসলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মূল ম্যান্ডেট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং ইন্ডাস্ট্রির জন্য এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করা যাতে করে সেখানে কোনো ঝামেলা না থাকে এবং তারা ঠিকভাবে উৎপাদন কার্যক্রম করতে পারেন। কিন্তু এর পাশাপাশি আমরা মালিক শ্রমিকদের মধ্যে যে একটা ব্রিজিং করা, এটা অটোমেটিক্যালি আর কি আমাদের ঘাড়ে চলে আসে, যদিও এই কাজটা কলকারখানা অধিদপ্তরের, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কাজটা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রেই করতে হচ্ছে এবং শ্রমিকরাও আমাদের উপরেই আস্থা রাখে এবং তখন আমরা শ্রমিক এবং মালিক পক্ষ তাদেরকে নিয়ে যৌথভাবে এটা সমন্বয় করার চেষ্টা করে থাকি। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হলো যে আপনাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন অনেকে অভিযোগ করে যে আপনাদের মালিকের পক্ষ থেকে উপঢৌকন নিয়ে তারা মালিকের পক্ষই থাকে, শ্রমিকদের স্বার্থ তারা তেমনটা দেখেন না। তো এই অভিযোগটা সত্য কিনা, আর এই ধরনের অভিযোগ যদি আসে তাহলে আপনারা কিভাবে তার প্রতিকার করেন, আপনাদের প্রশিক্ষণের সিস্টেমটা কি? আসলে একটা অভিযোগ যখন ওঠে তার কিছু না কিছু ভিত্তি তো থাকেই। আসলে ফেসিবাদী সরকারের আমলে আমরা দেখেছি অনেক মালিক, ফ্যাক্টরির মালিক যারা রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ভিন্নভাবে ব্যবহার করেছেন, শ্রমিকদের বিপক্ষে ব্যবহার করেছেন, যার ফলে এই অভিযোগগুলো আসলে ওঠার সুযোগ হয়েছে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্ডাস্ট্রিগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে, এজন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে যা কিছু করণীয় সেগুলো তারা করবে। এটি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ইন্ডাস্ট্রিগুলোর জন্য আমাদের উপরে অর্পিত দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করব। এখানে কোনো ধরনের কারো পক্ষ হওয়া, কারো বিপক্ষ হওয়া, কোনো উপঢৌকন নেয়া, এগুলোর কোনো সুযোগই নেই। এটাকে আমি যতক্ষণ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে আছি আমি অন্তত টলারেট করব না। আমি রিসেন্টলি বিজিএমই এর সভাপতি মহোদয়কে জানিয়েছি যে আমরাও টুকটাক এরকম অভিযোগ যে পাই না তা নয়। আমি ওনাকে বলেছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কারো দিক থেকে যদি কোনো মালিককে কোনো ধরনের এরকম অ্যাপ্রোচ পাওয়া যায় যে তারা ডিউটি করার জন্য কোনো ধরনের আর্থিক কিছু বা অন্য কিছু চাচ্ছে, তাহলে সাথে সাথে যেন আমাকে অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের যে এসপি সাহেব আছেন তাদেরকে যেন জানান। আমরা এটা দেখব এবং এক্ষেত্রে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আপনি জানেন যে বাংলাদেশের যে অর্থনীতি, বিশেষ করে শিল্প খাতে আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে হলে আমাদের সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার, যেটাকে আমরা এফডিআই বলি। এই বিদেশি বিনিয়োগ ছাড়া আমাদের দেশের শিল্প খাতের প্রবৃদ্ধি অর্জন করা খুবই কঠিন। তাই বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ করেছেন কিংবা আগামীতে করবেন, তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য আপনাদের কোনো নিরাপত্তা প্রোটোকল আছে কিনা? আছে, সুন্দর বলেছেন। আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই ছাড়া আমাদের মতো একটি দেশের উপরের দিকে যাওয়া আসলে একটু কঠিন এবং এটি কিন্তু আপনি দেখবেন বেশ কিছু চায়না বলেন বা এরকম আরও যারা আজকে বিশ্ব অর্থনীতিতে
শ্রেষ্ঠ অবস্থানগুলোর মধ্যে আছে, তারা এরকম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করেই এই জায়গাগুলোতে এসছে। তো আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমরা যেটা করি যে আমাদের এখানে বিদেশিদের যে সমস্ত বিনিয়োগ আছে, প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং ওই সমস্ত এমবেসিগুলোর সাথে আমাদের এক ধরনের যোগাযোগ আছে। যেমন ধরেন কোরিয়ার এখানে ইনভেস্টমেন্ট আছে, কোরিয়ার কিন্তু বেশ কিছু ফ্যাক্টরি আছে, এরপরে চায়নার ফ্যাক্টরি আছে, এদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে এবং ওনারাও আসেন আমাদের সাথে, আমরাও যোগাযোগ করি। ওনাদের ফ্যাক্টরিগুলোতে কোনো ধরনের যদি সমস্যা থাকে নিরাপত্তাজনিত, তাহলে সেগুলো আমরা একটা প্রায়োরিটি বেসিস সমাধান দিয়ে থাকি বা নজর দিয়ে থাকি। আপনাদের তো বিস্তীর্ণ এরিয়া, মানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মানে যে ইয়াগুলো, মানে আপনারা যেটা রেসপন্সিবিলিটি, আপনাদের জায়গাটা অনেক বিস্তীর্ণ। এইটাকে নজরদারিতে রাখার জন্য আপনাদের কোনো আধুনিক প্রযুক্তি আপনারা ব্যবহার করেন কিনা, যেমন ড্রোন কিংবা ডিজিটাল সার্ভেইলেন্স, এরকম কিছু আছে কিনা? আমাদের আসলে আপনি যেটা বলেছেন এটা নজরদারির জন্য তো এখন এই ডিজিটাল যুগে ওই ধরনের ইকুইপমেন্টই দরকার। তো ড্রোনের ব্যবহার আমরা আসলে করছি না এখনো। যদি সিচুয়েশন অ্যারাইজ করে, যেমন ধরেন যে ওই ধরনের যদি কোনো মব হয় বড় ধরনের, তাহলে আমাদেরকে হয়তো করতে হবে। এটা পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতা নিয়ে আমরা করতে পারবো। আর বিশেষ করে সিসি ক্যামেরার মাধ্যমে আসলে আমাদের সার্ভেইলেন্সগুলো আছে। আমরা কিন্তু ফ্যাক্টরিগুলোর সাথে হাজার হাজার ফ্যাক্টরি, এটা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষে সম্ভব না যে সবগুলোতে সিসি ক্যামেরা সাপ্লাই দিয়ে নেটওয়ার্কিং করা। এটাকে আমাদের কন্ট্রোল রুম আছে একটা, আইপি হেডকোয়ার্টারেও আছে এবং আমাদের ইউনিটগুলোতেও আছে। এই কারখানাগুলোর সাথে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসগুলোর সাথে আমাদের এ ধরনের যোগাযোগ আছে এবং অনেক কারখানায়, শত শত কারখানায় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা সিসি ক্যামেরা লাগান, এবং ওনাদের লাগানো সিসি ক্যামেরাগুলোই আমরা আমাদের কন্ট্রোলের আওতায় এনে দেন এগুলোকে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি এবং এটাকে আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত করব ইনশাল্লাহ। আপনাদের এখন যে জনবল, এই জনবল কি আপনি মনে করেন যে আপনারা পুরো জিনিসটা করতে পারছেন কিনা? জনবলের দিক থেকে যদি বলেন, একদমই অ্যাডিকুয়েট জনবল আমাদের নেই, কারণ চাহিদা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, আমাদের যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো আপনাকে বলেছি আমি এর আগে যে আমাদের 10টা ইউনিট, এর মধ্যে সাভার আশুলিয়া মিলে একটা ইউনিট, গাজীপুর একটা ইউনিট, ময়মনসিংহ একটা ইউনিট, চিটাগং একটা ইউনিট, নারায়ণগঞ্জ একটা ইউনিট, কুমিল্লা একটা ইউনিট, খুলনা একটা ইউনিট এবং সিলেট একটা ইউনিট। তো ডিএমপিতে অসংখ্য কারখানা আছে, কিন্তু ডিএমপিতে কিন্তু আমার কোনো ইউনিট নেই। অনেক সময় ডিএমপির কারখানাগুলো চেয়ে থাকে, কিন্তু এই অধিক্ষেত্রে আমার কোনো ইউনিট সত্যিকার অর্থে নেই। আবার কুমিল্লা, সিলেট এই ইউনিটগুলো পূর্ণাঙ্গ না, এটা ক্রিয়েট করা হয়েছে, কিছু জনবল ওখানে আছে কিন্তু পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারছে না। তো জনবলও আরও যেভাবে লাগবে। আবার অনেক এলাকাতে, যেমন আপনি জানেন যে নীলফামারীতে ইপিজেড আছে, ওখান থেকে অনেক সময় আমাদেরকে সহযোগিতা চায় ওখানে ঝামেলা হলে, কিন্তু আমরা সহযোগিতা করতে পারি না, তখন লোকাল পুলিশকে আমরা রিকোয়েস্ট করি করার জন্য। তো যে সমস্ত জায়গায় ইপিজেড হচ্ছে বা যে সমস্ত জায়গায় আরও নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে, সে সমস্ত জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট লাগবে এবং এগুলো নিশ্চয়ই ভবিষ্যতে যখন লাগবে, আমাদেরও কিছু প্রস্তাব দেয়া আছে, আর সরকার নিশ্চয়ই এগুলো বিবেচনায় নেবেন আশা করছি। আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি। আপনার কাছে আমাদের আপনাকে 2 মিনিট টাইম দিব আমরা। এর মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের কি কি পরিকল্পনা আপনারা গ্রহণ করবেন ভবিষ্যতে, সেটা একটু আমাদের দর্শকদেরকে বলবেন। আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী পুলিশের কি একটা অবস্থা হয়েছিল, এটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমার ব্যক্তিগত যে ধারণা ছিল তার চেয়ে অনেক দ্রুততম সময়ে পুলিশ আবার মানুষের কাছাকাছি চলে এসছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশেরও একই অবস্থা। ইন্ডাস্ট্রিয়াল পুলিশও ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং আমরা আমাদের যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে সক্ষম হয়েছি যে আমরা সত্যিকার অর্থেই চাই যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো সুন্দরভাবে চলুক,
আমাদের মালিকরা সুন্দরভাবে প্রোডাকশনে থাকুক, আমাদের শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য দাবিগুলো বুঝে পাক। তো এই ক্ষেত্রে আমরা, আপনি যেটা বলেছেন ভবিষ্যৎ কি পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আমাদের গোয়েন্দা তৎপরতাকে আরও গতিশীল করার জন্য বা আরও ক্ষুরোধার করার জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের ওয়েব বেসড কিছু সফটওয়্যার আমরা তৈরি করছি, যেগুলোর মাধ্যমে আমরা এই সেক্টরে যেভাবে কাজ করেন না কেন, যারাই স্টেক হোল্ডার আছেন তাদের সকল তথ্য তাৎক্ষণিকভাবে যাতে আমাদের কাছে চলে আসে। এই জন্য আমরা পুলিশ হেডকোয়ার্টার্সে প্রস্তাবও দিয়েছি। শিগগিরই হয়তো এটার উপরে পুলিশ হেডকোয়ার্টার্স অনুমোদন দিলে আমাদের কাজ শুরু হবে। এবং তখন আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্ন করেছিলেন, এই যে উস্কানিদাতা আছে বা নানা ইয়ে আছে, তাদেরকে ন্যাপ করাটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে এবং আমরা আরও সুন্দরভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো। আর আরও কিছু পরিকল্পনা আছে আমাদের, যেমন আমাদের আরও ইউনিট কিভাবে বাড়াতে পারি এবং যে সমস্ত এলাকায় আমাদের ইন্ডাস্ট্রিগুলো নতুন নতুন হচ্ছে সেখানে কিভাবে আমরা নিরাপত্তা দিতে পারি, সেসব বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, আপনি আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এর জন্য এনটিভির পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তো সেই অর্থে সাধারণ জনগণের সাথে কার্যক্রম না থাকার ফলে সাধারণ জনগণ অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতো না। আমাদের শিল্প কলকারখানার মালিক এবং শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে চেনে। আপনার এই আহ্বানের মধ্য দিয়ে, আপনার এই সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমি আজকে আমাদের সাধারণ জনগণ যারা আছেন দেশের, তাদেরকে জানাতে সক্ষম হলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কি কাজ করছে, কতটুকু করতে পারছে। এই জন্য আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এবং দর্শক ও শ্রোতা যারা আছেন এই প্রোগ্রামের সামনে পেছনে যারাই কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের পুলিশের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তার প্রধান আপনাদেরকে বলছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিভাবে কাজ করে। আমরা আজকে এই পর্যন্ত আমাদের এই পর্বে, আবার আগামী এক পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।